নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটির নাম নরকের দুই রাত। প্রথম রাত শ্বশুরবাড়ি না নরক। কণ্ঠে উষা, কলমে উষা। নরক দরজায় প্রথম রাত। চৌধুরী মহলে বিশাল লোহার গেটটা ধীরে ধীরে খুলতেই সোহাগের বুকের ভেতরটা কেঁপে উঠল। চারিদিকে অদ্ভুত নীরবতা। এত বড় প্রাসাদের মতো বাড়ি, অথচ কোথাও মানুষ কোলাহল নেই। যেন এই বাড়ির দেয়ালগুলো কথা বলতে ভুলে গেছে। ড্রাইভার নিচু গলায় বলল, বৌমণি নেমে আসুন। সোহাগ ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। বিয়ের লাল শাড়ি, মাথায় ওড়না, চোখে চোখে শুকিয়ে যাওয়া কান্নার দাগ, হাতে ছোট্ট একটা ব্যাগ। ঠিক তখনই ভেতর থেকে এক মধ্যবয়সী মহিলা বেরিয়ে এলেন। মুখে কোনো হাসি নেই। আমার সঙ্গে আসুন। একবারও বৌমা বলে ডাকলেন না। সোহাগ চুপচাপ তার পিছু নিল। বাড়ির ভেতরে ঢুকতেই বিশাল ঝাড়বাতি, দামি আসবাব, মার্বেল মেঝেতে সব কিছু যেন রাজপ্রাসাদের মতো, কিন্তু সেই সৌন্দর্যের মাঝে একটা ভয়ঙ্কর পরিবেশ। হঠাৎ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন এক রাজকীয় ব্যক্তিত্বে মহিলা। সাদা শাড়ি, চোখে সোনার ফ্রেমের চশমা, মুখে কঠোরতা। তিনি নির্ঝরের মা, সুবর্ণ চৌধুরী। সোহাগ সম্মান জানিয়ে পা ছুঁতে যেতেই তিনি এক কদম পিছিয়ে গেলেন। থাক, অভিনয় করতে হবে না। সোহাগ স্তব্ধ। যে মেয়ে আমার ছেলেকে ঠকিয়ে এই বাড়িতে ঢুকেছে, তাকে আমি বউ বলে মানতে পারবো না। কথাগুলো তীরের মতো বিঁধল। সোহাগ কাঁপা গলায় বলল, আমি কাউকে ঠকাইনি। পরিস্থিতির জন্য চুপ। সুবর্ণা দেবী বজ্রকণ্ঠে, এই বাড়ি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার নিয়ম মেনে চলবে। বেশি কথা বলবে না। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামলো নির্ঝর। কালো শার্ট, গম্ভীর মুখ। একবারও সোহাগের দিকে ভালো করে তাকালো না। সুবর্ণা দেবী বললেন, নির্ঝর, তোমার স্ত্রীকে নিয়ে যাও। নির্ঝর ঠান্ডা গলায় বলল, ওর জন্য আলাদা ঘর ঠিক করা হয়েছে, আমার ঘরে ও থাকবে না। বিয়ের প্রথম দিনই স্বামী তাকে নিজের ঘরে জায়গা দিল না। কথা না বাড়িয়ে নির্ঝর ওপরে চলে গেল। সেই মহিলা আবার বললেন, এসো। তৃতীয় তলার এক কোণে ছোট্ট ঘরের সামনে সে দরজা খুললেন। এটাই তোমার ঘর। ভেতরে একটা ছোট খাট, একটা আলমারি আর একটা জানালা। বাড়ির চাকরদের ঘরের চেয়েও সাধারণ। দরজা বন্ধ হতেই সোহাগ বিছানায় বসে পড়ল। এতক্ষণ ধরে শক্ত থাকার চেষ্টা করেছিল, আর পারল না। দু হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ দরজায় ঠোকা। এক বৃদ্ধ ট্রে হাতে দাঁড়িয়ে, মা, একটু খাবার এনেছি। সোহাগ মাথা নাড়ল। খিদে নেই। বৃদ্ধ মৃদু হেসে বললেন, খিদে না থাকলে একটু খেয়ে নাও, না খেলে শক্তি পাবে কি করে? সোহাগ অবাক হয়ে তাকালো। এই বাড়িতে প্রথম কেউ তাকে মমতা দিয়ে কথা বলল।
আপনি? আমি মালতী, অনেক বছর ধরে এই বাড়িতে আছি। কোনো কষ্ট হলে আমাকে বলবে। সোহাগের চোখ আবার ভিজে উঠল। মালতী দেবী চলে যেতেই সে অল্প একটু ভাত খেলো। ঠিক তখনই নিচতলা থেকে চিৎকারের শব্দ ভেসে এলো। কেউ খুব রেগে কথা বলছে। সোহাগ দরজার কাছে গিয়ে শুনতে পেল, আমি এই বিয়ে কোনোদিন মেনে নেব না। নির্ঝরের গলা। আরেকজন বললেন, বিয়ে হয়ে গেছে, এখন সমাজের সামনে কিছুই করার নেই। সমাজের জন্য আমি জীবন নষ্ট করব না। সোহাগের বুকের ভেতরটা কেঁপে উঠল। তাহলে সত্যি নির্ঝর তাকে ঘৃণা করে? রাত বাড়ল। বাড়িতে তখন প্রায় 12টা। হঠাৎ জানলার বাইরে কারো ছায়া দেখতে পেল সোহাগ। সে ভয় এগিয়ে গেল, কিন্তু কাউকে দেখা গেল না। ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটা ভাঁজ করা কাগজ ভেতরে ঢুকে এলো। সোহাগ কাগজটা তুলে খুলতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সেখানে বড় বড় অক্ষরে লেখা, যদি নিজের ভালো চাও তাহলে তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে তোমার শেষ পরিণত হবে। শেষের লাইনে কোনো নাম নেই। সোহাগ আতঙ্কে কাঁপতে লাগলো। এমন সময় করিডোরে কারো পায়ের শব্দ শোনা গেল। ধীরে ধীরে সেই শব্দ তার ঘরের দরজার সামনে এসে থেমে গেল। দরজার বাইরে পায়ের শব্দ থেমে যেতেই সোহাগের বুক ধড়ফড় করতে লাগলো। সে সাহস করে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটি পুরনো ডায়েরি। ডায়েরিটি তুলে ঘরে এসে খুলতেই প্রথম পাতায় লেখা, এই বাড়ির সব সত্যি লুকিয়ে আছে এই পাতার মধ্যে। সোহাগ কাঁপা হাতে পড়তে শুরু করলো। ডায়েরিটি ছিল নির্ঝর বড় জেঠিমা। সেখানে লেখা ছিল কিভাবে সম্পত্তির লোভে পরিবারের মানুষ একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কত নির্দোষ মানুষ অপমানিত হয়েছে, আর সেই কারণে নির্ঝর ধীরে ধীরে মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। পরদিন সকালে সোহাগ ডায়েরিটি নিয়ে নির্ঝরের সামনে দাঁড়ালো। নির্ঝর অবাক হয়ে বলল, এটা কোথায় পেলে? সোহাগ শান্ত গলায় সব ঘটনা বলল। নির্ঝর অনেকক্ষণ চুপ করেই রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে ঠকিয়েছ, কিন্তু আজ বুঝলাম তুমিও পরিস্থিতির শিকার। প্রথমবারের মতো নির্ঝরের কণ্ঠ রাগ নয়, অনুশোচনা ছিল। সেদিন বিকেলে পরিবারের সবাইকে ডাইনিং রুমে ডাকা হলো। নির্ঝর সবার সামনে ডায়েরি সত্যি পড়ে শোনালো। বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা ষড়যন্ত্র একে একে প্রকাশ পেল। যারা অন্যায় করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুবর্ণা দেবী চোখে জল এসে গেল। তিনি ধীরে ধীরে সোহাগের সামনে এসে বললেন, মা, আমি তোমাকে না জেনে অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। সোহাগ সঙ্গে সঙ্গে তার পা ছুঁয়ে বলল, মা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি এই পরিবারকে ভাঙতে নয়, গড়তে এসেছি। সুবর্ণা দেবী তাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই দৃশ্য দেখে নির্ঝরও চোখ ভিজে উঠল। কয়েকদিন পর নির্ঝর নিজেই সোহাগকে নিজের ঘরে নিয়ে গেল। সে বলল, আজ থেকে এই ঘর, এই বাড়ি আর এই জীবন সব কিছু তোমার। তুমি নতুন করে শুরু করতে চাই। তুমি কি আমার পাশে থাকবে? সোহাগ মৃদু হেসে বলল, চাকরি দিব, দেখবি একটু বাজে না। সোহাগ মৃদু হেসে বলল, সংসার মানে সুখ নয়, দুঃখ ভাগ করে নেওয়া। আমি তোমার পাশে ছিলাম, আছি আর থাকবো। ধীরে ধীরে চৌধুরী মহলের পরিবেশ
বদলে গেল। যে বাড়িতে একসময় নীরবতা আর ঘৃণা ছিল, সেখানে আবার হাসির শব্দ শোনা গেল। বিমল বাবু ও জয়াদেবী মেয়ের সুখে খবর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জয়া দেবী একদিন সোহাগকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজ বুঝলাম আমার মেয়েটা সত্যি অনেক বড় হয়েছে। সোহাগ হাসি মুখে উত্তর দিল, সব কষ্ট একদিন শেষ হয় না, হয় মা, শুধু ধৈর্য আর সত্যের ওপর বিশ্বাস রাখতে হয়। কয়েক মাস পর নির্ঝর ও সোহাগ মিলে একটি অনাথ আশ্রমে সাহায্য করা শুরু করলো। তারা সিদ্ধান্ত নিল নিজেদের সুখ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, অন্যদের জীবনও আলো ছড়াবে। যে মেয়েটি একদিন ভেবেছিল বিয়ের সাজে সে তার নরকে প্রবেশ করেছে, সেই মেয়েটি একদিন নিজের ভালোবাসার ধৈর্য আর সততা দিয়ে এই নরককে স্বর্গে পরিণত করলো। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লেগে থাকে তো বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। রাগ অভিমান সম্পর্ক টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র ভালোবাসা, বিশ্বাস আর ভালোবাসা। তো আমার গল্পটি এতক্ষণ ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে আর ভালোবাসা। যেখানে ভালোবাসা থাকবে, বিশ্বাস থাকবে, সেখানে সম্পর্ক টিকে থাকে। আর যেখানে ভালোবাসা থাকে না সেখানে সম্পর্ক টিকে থাকে না। তো এতক্ষণ ধরে আমার গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।